সুপ্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচনার বিষয় আবারও বোমা, মরিয়া জঙ্গি গোষ্ঠী। আর এ নিয়ে আজকে আমাদের সাথে আলোচনায় উপস্থিত রয়েছেন, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমেই রয়েছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুর রশিদ, নিরাপত্তা বিশ্লেষক; শাহরিয়ার কবির, ভারপ্রাপ্ত সভাপতি ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি; এবং ডক্টর তারেক শামসুর রহমান, আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষক। প্রিয় দর্শক, আপনাদের বলে দিই, আপনারা ইচ্ছা করলে আমাদের সাথে সরাসরি এই আলোচনায় যোগ দিতে পারেন। আমাদের ফোন করতে পারবেন, যে এই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তো আমরা আলোচনায় যাবার আগে দেখে নেব এই মুহূর্তের সর্বশেষ শিরোনামগুলো। হোসেনি দালানে বোমা বিস্ফোরণে হতাহতের পরও ভয়কে উপেক্ষা করে দেশে তাজিয়া মিছিল, হামলার দায় স্বীকার IS-এর, নিরাপত্তার ত্রুটি ছিল না দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। হোসেনি দালানে হামলায় ব্যবহার হয়েছে ঘরে তৈরি শক্তিশালী বোমা, বলছে র্যাব। IGP জানালেন, মিল রয়েছে পুলিশ হত্যার ঘটনার পর উদ্ধার হওয়া বোমার সঙ্গে। তাজিয়া মিছিলের আগে হামলার ঘটনায় রাষ্ট্রবিজ্ঞানীদের উদ্বেগ, বললেন এ ধরনের হামলা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্র। চীনে ড্যাম দিয়ে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করায় বাংলাদেশের ব্রহ্মপুত্র নদে পানি প্রবাহ কমে যাওয়ার আশঙ্কা, দেশটির কাছে বিস্তারিত তথ্য চাওয়ার দাবি বিশেষজ্ঞদের। এবং রাজধানীর গাবতলীতে পুলিশের ASI ইব্রাহিম মোল্লা হত্যা মামলায় আটক সুমন 7 দিনের রিমান্ডে, এখনো ধরাছোঁয়ার বাইরে মূল আসামি। আমরা এবার চলে আসবো আমাদের আলোচনায়। আমরা দেখতে পেলাম গতকাল মধ্যরাতে যেটা ঘটল হোসেনি দালানে, শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল বের হওয়ার আগে রাত 1:45টার দিকে বোমা বিস্ফোরণ ঘটল এবং একজন নিহত হয়েছেন, আরেকজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন, শতাধিক আহত হয়েছেন এই হামলায়। এবং পরপর বেশ কয়েকটি ঘটনা ঘটে যাচ্ছে দেশে। এবং গত পরশুদিন একজন পুলিশের একজন ASI-কে ছুরিকাঘাতে হত্যা করেছে সন্ত্রাসীরা, সেটাও আমরা দেখলাম। তো এই সব ঘটনা আমাদের ইঙ্গিত দিচ্ছে যে এই জঙ্গি গোষ্ঠী, যে নামেই তাদের ডাকা হোক না কেন, তারা আবার মরিয়া হয়ে উঠেছে। এবং পুলিশ কিন্তু যথেষ্ট সতর্কতা নিচ্ছে, এবং পুলিশের সতর্কতার কারণেই হয়তো বড় ধরনের কোনো ঘটনা ঘটাতে পারছে না ওরা, কিন্তু ছোটোখাটো ঘটনা ঘটেই চলেছে, যেটিও উদ্বেগের, যেখানেও পুলিশের আসলে আরও তৎপর হওয়ার দরকার আছে। সব মিলিয়ে আমরা আলোচনা করব। আমি প্রথমেই জেনারেল রশিদ, আপনার কাছে যাব, আপনি কি বলবেন সামগ্রিক ঘটনা নিয়ে? আসলে এখন বিশ্ব তো এই জঙ্গিবাদের হুমকির মুখে আছে। তো এখন এক এক দেশে জঙ্গিবাদ বা এই ধরনের সন্ত্রাসবাদ যাই বলেন, তো সেটি এক একভাবে উত্থিত হয়েছে। যে বাংলাদেশের দিকে যদি আমরা তাকিয়ে দেখি, যে আপনি বলেছেন যে খবরে বলা হয়েছে যেটি IS তার দায় স্বীকার করেছে। তো যেই সব তথ্যের ভিত্তিতে এই কথাটি স্ক্রলে দেয়া হয়েছে, আমি কোনো বিশ্বস্ত সূত্র এখনো খুঁজে পাইনি। তো সেই সূত্রে যে আমি একটা খবর পেলাম ফেসবুক বা টুইটারের মেসেজের ভিত্তিতে, আমি ওটাকে সাথে সাথে মনে করলাম যে এটি সে দায় স্বীকার করলো। সেই টুইটারের মালিক কি IS, যিনি, যেখানে আমরা দেখেছি। তো এটি নিয়ে বিতর্ক আছে। এখন বাংলাদেশের জঙ্গি বা সন্ত্রাসীর বিষয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি, যে এই সন্ত্রাসীটা গড়ে উঠেছে দেশজভাবে। এখানে প্রথম থেকে আমরা দেখেছি যে হুজি এবং JMB, এরা আনসারুল্লাহ বাংলা টিম, আপনি সবখানে দেখবেন এখানকার স্থানীয় রাজনৈতিক দল এটাকে পৃষ্ঠপোষকতা করেছে, রাজনীতির সমর্থন দিয়েছে, তাদেরকে উগ্র মতাদর্শ এনে দিয়েছে, তাদেরকে অস্ত্র এনে দিয়েছে, অর্থ এনে দিয়েছে, তারপরে এদেরকে তৈরি করেছে। এবং এদের যে চালিকা শক্তি, সেটির চাবিকাঠিটা তারাই ধরে রেখেছে। সেহেতু আমরা যতগুলো, যদি 1996 থেকে যে আমি এই পর্যন্ত দেখি যতগুলো আক্রমণ হয়েছে, আমি একটি আক্রমণও দেখলাম না যেটি বাংলাদেশের রাজনীতির সাথে সংশ্লিষ্ট নয়। তো যেখানে তাদের যে নীতি আছে, যে মতাদর্শের ভিত্তিতে তারা কাজ করে,
সেই মতাদর্শের কারণে যত না জঙ্গি হামলা হয়েছে তার চেয়ে বেশি দেখেছি এই রাজনীতির জন্য। তো এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা করার পেছনে আমাদের তো যুদ্ধ অপরাধীদের বিচার চলছে, তো স্বভাবতই এটিতে জামাত খুশি হওয়ার কথা না। তো যুদ্ধ অপরাধীদের বিচার বন্ধ করার জন্য এটি হচ্ছে তাদের সবচেয়ে প্রাইম এজেন্ডা। আমরা যদি বিএনপির দিকে তাকাই তাহলে দেখব তাদের প্রাইম এজেন্ডা হচ্ছে নির্বাচনকে সামনে নিয়ে আসো। তো সেখানে এটিতে বিদেশিদের সহায়তা অনেকবারই চাওয়া হয়েছে, আন্তর্জাতিক চাপ সৃষ্টিও করা হয়েছে। তাহলে দুটো জায়গাতে আমরা এবারকে যুদ্ধ অপরাধীদের মধ্যে দুজনকেই দেখছি, একটি বিএনপি একটি জামাত। তো সেক্ষেত্রে এই ধরনের অপশক্তিকে তারা ব্যবহার করতে পারে এবং তার সম্ভাবনা অনেক বেশি। আর যাদেরকে ব্যবহার করছে তাদের মধ্যে দুটো জিনিস আছে, একটি হচ্ছে যে তারা যে অ্যাকশনগুলো করছে মূলত সেগুলোর সাথে আপনার দুর্বৃত্তরা যেভাবে অ্যাকশন করে সেটির পাওয়া যাচ্ছে বেশি, চিহ্ন বেশি পাওয়া যাচ্ছে। তা আমি যদি দেখি যে পুলিশকে মেরেছে, পুলিশ সে তার আউটপোস্ট থেকে সে একটি বাস থেকে নামা একটি ব্যক্তিকে চেক করতে গেছে, তো তখন তাকে ছুরি মেরে দিয়েছে হঠাৎ করে। হয়তো সেটার জন্য প্রস্তুত ছিল না, হয়তো প্রস্তুত থাকলে এই ছুরিটা তার গায়ে হয়তো লাগতো না। আমরা দেখলাম এই যে নিরীহ বিদেশিদের হত্যা করা হলো যারা নিরাপত্তা সংশ্লিষ্ট নয়, রাষ্ট্রীয় কোনো কাজের সাথে সংশ্লিষ্ট না এবং অরক্ষিত। ঠিক দুর্গাপূজাও একটা ভালো টার্গেট ছিল, কিন্তু দুর্গাপূজাতে এটি হয়নি বলে সভাপতি নিরাপত্তা বাহিনী এখানে সাধুবাদ পেতে পারেন। কিন্তু দুর্গাপূজার সাথে যখন এই যে শিয়া সুন্নি যেটি আমাদেরকে মহরমের যে তাজিয়া মিছিল, এটি কিন্তু অনেক দিনের সংস্কৃতি বাংলাদেশের দিকে তাকিয়ে দেখলে আপনি দেখেন যে শিয়া সুন্নির যে সামাজিক কোনো দ্বন্দ্ব নেই। আমি যে একজন শিয়াকে দেখলে এবং শিয়া আমাকে দেখলে পারে এখানে কোনো মানসিক কোনো দ্বন্দ্ব নেই, কোনো সম্প্রীতির জায়গাটা আছে। তো সেরকম ভাবে ধর্মীয় এবং সামাজিক সম্প্রীতির একটা বড় শক্তি বাংলাদেশে কাজ করছে। তো সেটিকে ভেঙে ফেলতে হলে আপনাকে এই সামাজিক বিভাজনের যে সীমানাগুলো আছে সেগুলো কিন্তু আক্রমণের মূল লক্ষ্য হয়ে যায়। তা আমরা এখানে দেখেছি যে আজকে শিয়া সুন্নির বিভাজনের আক্রমণের লক্ষ্য একটি বেছে নেওয়া হয়েছে। এর আগে আমরা দেখেছি সুফিবাদের বিরুদ্ধে একটি আমি যদি যোগ করি যে শিয়া সুন্নির ব্যাপারটা তো আমাদের দেশে কোনো ব্যাপারই না, আমরা জানিও না কে শিয়া কে সুন্নি, জানারও প্রয়োজন বোধ করি না, এত সুন্দরভাবে আমরা আছি। এবং এই তাজিয়া মিছিলের উপর কিন্তু কোনো ধরনের হামলা এত বছর ধরে হয়নি। কিন্তু এখন যখন আইএস, আমরা জানি যে আইএস এর মূল বিভেদটাই কিন্তু হচ্ছে শিয়া সুন্নি নিয়ে। সুতরাং এইখানে যে আইএস আছে এইটা প্রমাণ করার জন্যই কি শিয়াদেরকে বেছে নেওয়া হয়েছে কিনা? এটি হচ্ছে আপনি যদি বলেন যে আইএস এর এই বিভেদের জায়গাটা ওটা সত্যি। আবার পাকিস্তানে একটি জঙ্গি দলই আছে, তার নাম হচ্ছে লস্করে জঙ্গি। তারা হচ্ছে অ্যান্টি শিয়া, ওই দলটার কাজই হলো শিয়াদের আক্রমণ করা। যতগুলো আক্রমণ পাকিস্তানে হয়েছে তারা হচ্ছে আইএস অনুসারী, বাট আইএস অ্যাফিলিয়েট না, কিন্তু তারা তো করছে। তো সেই জায়গাটাতে আমরা এইসব ঘটনা যদি জঙ্গির নামে বা আইএস এর নামে ঢেকে দিতে পারি, তাহলে যারা এটি করছেন তাদেরকে আপনি আড়াল করতে পারেন অতি সহজে। ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে। শাহরিয়ার ভাই, আপনার কাছে যাই। এই যে আমরা দেখতে পাচ্ছি যে সামনে যুদ্ধাপরাধী দুই খুবই বড় আকারের যুদ্ধাপরাধী দুজন, মুজাহিদ এবং সাকা চৌধুরী, দুজনের রায় চূড়ান্ত হয়ে গেছে, শুধুমাত্র রিভিউটা বাকি আছে, যেটি খুবই আনুষ্ঠানিকতা মাত্র, তারপরই তাদের রায় কার্যকর করা হবে। এমনি একটি অবস্থায় এই ঘটনাগুলো আমরা বেশি দেখতে পাচ্ছি। এর সাথে এদের এই যুদ্ধাপরাধীদের বিচার, বিশেষ করে সাকা চৌধুরীর মতো একজন অত্যন্ত মানে কি বলবো নামকরা ক্রিমিনাল, এবং যার পক্ষে কোনো কিছুই ঘটানো অসম্ভব নয়, আমরা জানি এর আগে অনেক চেষ্টাই তিনি করেছেন। তো এই রায়গুলোর আগ মুহূর্তে, রায়গুলো কার্যকর হওয়ার আগ মুহূর্তে এই ঘটনাগুলোর আপনি কোনো মিল খুঁজে পান কিনা? না, অবশ্যই আমরা রায় ঘোষণা, যেদিন ট্রাইব্যুনাল এদের মৃত্যুদণ্ড দিল, এরা দুজনই তো শীর্ষস্থানীয় যুদ্ধাপরাধী, একজন জামাতের নেতা, একজন বিএনপির নেতা। বিশেষ করে সাকা চৌধুরী শুধু বিএনপিরও নেতা নয়, সে হচ্ছে এখানে আইএসআই বা পাকিস্তানের প্রধান স্বার্থরক্ষক ব্যক্তি। যুদ্ধাপরাধীদের এই বিচার প্রক্রিয়া শুরু অনেক আগে থেকে পাকিস্তানের সঙ্গে সাকা চৌধুরীর যে সম্পর্ক,
তারা যখন ক্ষমতায় ছিল, জামাত বিএনপি জোট যখন ক্ষমতায় ছিল, আমরা দেখেছি সাকা চৌধুরীকে ওআইসির মহাসচিব বানাবার জন্য বাংলাদেশ যত না উদ্যোগী হয়েছে তার চেয়ে বেশি উদ্যোগী ছিল পাকিস্তান। সে তো 71 সাল থেকে পাকিস্তানের বিশ্বস্ত লোক হিসেবে এখানে কাজ করছে। এখন পাকিস্তানের 1 নম্বর এজেন্টকে আপনি ফাঁসিতে ঝোলাবেন, পাকিস্তান চুপচাপ বসে তামাশা দেখবে। জামাতের শীর্ষ নেতাকে আপনি ফাঁসিতে ঝোলাবেন, জামাত বসে তামাশা দেখবে, তা তো হয় না। জামাত ইতিমধ্যেই ঘোষণা করেছে, বিচার শুরু হওয়ার পরপরই ঘোষণা করেছে তাদের কোনো নেতার কিছু হলে সারা দেশে গৃহযুদ্ধ বাঁধবে, তারা আগুন লাগিয়ে দেবে। এবং আমরা দেখেছি 13 সালে 14 সালে এই ঘটনাগুলো আমরা দেখেছি। এবং আমরা কিন্তু এই আশঙ্কার মধ্যে গত জুলাই থেকে এই আশঙ্কা করছিলাম যে জামাত, বিএনপি এবং তাদের যে আন্তর্জাতিক মুরব্বী পাকিস্তান, বিশেষ করে আইএসআই, আমি আইএস বলবো না, আইএসআই পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা, তারা কিন্তু এই কাজগুলো করবে। এটা বিদেশিদের হত্যার মধ্যে দিয়ে একভাবে করছে। আপনার ধর্মযাজকের উপর যে হামলা করলো, পুজো মণ্ডপে একেবারেই যে হয়নি তা তো না। আমাদের প্রায় 30,000-এর মধ্যে 20টার মতন, এই যে কালকের ঘটনা নিয়ে পরশুদিন বিজয়ার যেটা হলো, 20টার মতো ইনসিডেন্ট হয়েছে। যদিও যেটা জেনারেল রশিদ বললেন আইন শৃঙ্খলা বাহিনীকে এবার কৃতিত্ব দিতে হবে, পুজো মণ্ডপটা তারা রক্ষা করেছেন। তারা ভাবেননি যে শিয়াদের উপর এই ধরনের হামলা, যেটা আমরা বলছি 400 বছরে, বিবিসির খবরে বলল 400 বছরে বাংলাদেশে এটা হয়নি। এটা পাকিস্তানের রাজনীতির বৈশিষ্ট্য। শিয়ারা প্রতি শুক্রবারে সেখানে লস্করে জাঙ্গির কথা বললেন এবং অন্যান্য যে এন্টি শিয়া যে জঙ্গি সংগঠনগুলো আছে, এটা তারা হামলা করছে। কিন্তু এই যে এন্টি শিয়া বলুন, এন্টি আহমেদিয়া বিরোধী, শিয়া বিরোধী, এই যে মনোভাবটা বাংলাদেশে এখানে কারা এনেছে? জামাত ইসলামী এনেছে মওদুদিবাদের ভেতর দিয়ে, যে মওদুদিবাদ হচ্ছে ওহাবিবাদেরই বাংলাদেশের সংস্করণ, উপমহাদেশের সংস্করণ। তারা সেখানে পাকিস্তানের শিয়াদেরকে কাফের বলছে, আহমেদি মুসলিমদের কাফের বলছে, এখন হত্যা করছে তাদেরকে, যেখানে পাচ্ছে জেলে নিচ্ছে। আমাদের এখানে শিয়া সুন্নি বিরোধ, সুন্নি কাদিয়ানি বিরোধ, এগুলো জামাতি ইসলামী এটা তৈরি করবার চেষ্টা করছে। এখন এটা বাইরে দেখাতে চাইবে যে দেখো বাংলাদেশের অবস্থা এই যে শিয়া সুন্নি, যেটা আমরা যে বলছি, উনি বললেন যেটা যে কোনো মানসিক দ্বন্দ্ব নেই, না দ্বন্দ্ব তারা তৈরি করবে। যে বাংলাদেশে তারা প্রমাণ করতে চাইছে শেখ হাসিনার সরকারের আমলেও সংখ্যালঘুরা বা শিয়ারা, অন্য আহমেদিরা এরা নিরাপদ নয়, এটাই জামাত প্রমাণ করতে চাইছে। একই সঙ্গে যুদ্ধাপরাধীদের বিচার তারা মনে করে, এখনো তারা বিশ্বাস করে কোনোভাবে যদি বিলম্বিত করা যায়, এই যে আপনার রিভিউর নামে, রিভিউর দিন হয়তো দেখবো ডিফেন্সের আইনজীবী আসবেন না, অসুস্থ হয়ে যাবেন, যতটা পারা যায় বিলম্বিত করা। শেষ মুহূর্তে পাকিস্তান থেকে 5 জন সাক্ষীর আনার, যে তাদের এফিডেভিট আনা, এগুলো সবগুলোই কিন্তু একটা তো হচ্ছে তাদের পাকিস্তানের সম্পর্কটা প্রমাণ করছে এবং পাকিস্তান কতটা মরিয়া হয়ে উঠেছে তার এজেন্টকে রক্ষা করবার জন্য। এখন এটা ঠিকই আছে যেটা জেনারেল রশিদ বললেন, যে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্কতার কারণে বড় আকারের কিছু ঘটেনি, কিন্তু এই ধরনের ঘটনাগুলো কিন্তু আমাদের জন্য অত্যন্ত উদ্বেগজনক। যে ডিটারমিন কিলার যদি হয়, সে যে কোনো জায়গায় হিট করতে পারে এবং তাকে আটকানো খুব মুশকিল। কিন্তু জিনিসটা হচ্ছে যে পাকিস্তানে 22 জন মারা গেল, আমাদের এখানে 1 জন মারা গেল। আন্তর্জাতিক গণমাধ্যমে এটাকে বিরাট করে, বিবিসি তো দ্বিতীয় সেকেন্ড লিড করেছে। তো সেটা আমার কাছে মনে হয়েছে যে একটা তো জামাতের ব্যাপার আছেই, তারা নিজেদেরকে আড়াল করবার জন্য আইএস এর কথা বলবে অন্য জায়গায়। কিন্তু আমাদের আরেকটা উদ্বেগের বিষয় হচ্ছে যেটা, যে বাংলাদেশকে নিয়ে জামাতের যে ষড়যন্ত্র, এটা তো যুদ্ধাপরাধীদের বিচার ছাড়াও 71-এর পরাজয়ের যে প্রতিশোধের ব্যাপারটা, শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবে জামাতের এজেন্ডাই হচ্ছে। আমার ছবিতে তারা বলছেও, যখন 2004 সালে যখন 21শে আগস্টের হামলা হলো, মুফতি হান্নান তো বলেছেন যে শেখ হাসিনাকে জীবিত রেখে এখানে কোনো তাদের কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব না। তারা যে বাংলাদেশকে একটা মনোলিথিক মুসলিম রাষ্ট্র বানাতে চাইছে, না, শেখ হাসিনা থাকলে এটা সম্ভব নয়। সুতরাং শেখ হাসিনাকে সরাতে হবে, মহাজোটকে সরাতে হবে, তাদের ভাবমূর্তি নষ্ট করতে হবে। এই যে আমরা যে আর্থসামাজিক উন্নয়নের অভূতপূর্ব যে ধারাটি আমরা লক্ষ্য করছি, এটিকে বানচাল করতে হবে। তো কারা বানচাল করতে চাইবে? যাদেরকে আমরা পেছনে ফেলে এগিয়ে যাচ্ছি, যে পাকিস্তান 71-এ বাংলাদেশ চায়নি, এখনো বাংলাদেশকে চায় না, তারাই তো এটা বাংলাদেশকে সেভাবে পিছিয়ে নিতে চাইবে এবং তাদের এজেন্টরা সেভাবেই কাজ করবে। আমাদের সমস্যা হচ্ছে কোথায়, যে এই বিষয়টার সঙ্গে আমরা, এটা জেনারেশনের সঙ্গে আমি একটু দ্বিমত করবো, যখন তিনি বলছেন যে এটা একেবারে দেশীয়। আমি কিন্তু দেশীয় বলতে চাই না এই জন্যে যে হুজির কথা হচ্ছে, যখন বলি হুজির যারা প্রতিষ্ঠাতা, 88 সালে তো তারা পাকিস্তান থেকে এসেছিল,
92 এপ্রিলে তারা আনুষ্ঠানিকভাবে প্রেস কনফারেন্স করে তাদের আত্মপ্রকাশ করলো, কিন্তু 88 সাল থেকে আমাদের তদন্ত রিপোর্টে আছে, শ্বেতপত্রে আছে, হুজি সম্পর্কে আমাদের যে শ্বেতপত্র, সেখানে আমরা দেখাচ্ছি 88 থেকে তারা পাকিস্তানিরা নিয়মিত এসছে। পাকিস্তানি হুজির যারা প্রধান শীর্ষ নেতারা মাদ্রাসায় মাদ্রাসায় বৈঠক করেছেন, তাদের কর্মী নেতা বাছাই করেছেন, তারপর 92 এপ্রিলে তারা আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। বাংলাদেশের প্রত্যেকটা জঙ্গি মৌলবাদী সংগঠনের সঙ্গে পাকিস্তানের আইএসের সম্পৃক্ততা, এটা পাকিস্তানের কাগজেও বেরিয়েছে, সেখানকার কাগজে বেরিয়েছে। জামাত ইসলামের হেডকোয়ার্টার পাকিস্তান, আমার সে পাকিস্তান উপর যে ছবি বানিয়েছে সেখানে মওদুদি, জামাতের প্রতিষ্ঠাতা বাবুল আলা মওদুদির ছেলেই বলছেন যে লাহোরে বসে জামাতে, বাংলাদেশের জামাত পরিচালনা করা হচ্ছে। তো সেই জন্য আমরা যে পাকিস্তানের বাংলাদেশের যে স্বার্থটা, অবস্থান, তাদের এজেন্ট, জামাতের রাজনীতি, জামাতের যে দর্শন মওদুদিবাদ, এইটাকে যদি আমরা না বুঝি তাহলে কিন্তু এগুলো আমার বিচ্ছিন্ন সন্ত্রাসী ঘটনা মনে হবে এবং কখনো আমরা আসল জায়গায় আমরা পৌঁছতে পারবো না। জি, ধন্যবাদ ডক্টর তারিক শামস রেহমান। আপনার কাছে আসবো। এই যে ঘটনা ঘটার সাথে সাথেই কিন্তু প্রায় সাথে সাথেই আইএস দায় স্বীকার করেছে, এবং সেটি একটা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ওয়েবসাইট থেকে, যেখানে মনিটরিং করা হয়, বলা হচ্ছে একজন ইহুদি পরিচালিত কিন্তু সেই সাইটটিও, সেখান থেকে বলা হয়েছে যে আইএস এর সাথে যুক্ত। এবং তার পরপরই কিন্তু আমরা দেখলাম যে যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া আবারও নতুন করে সতর্কতা জারি করলো। তো সবকিছু মিলে আপনার কি মনে হচ্ছে? আমার কাছে কতগুলো অবজারভেশন আমি দেই। প্রথম যেটা আমরা সবাই বলার চেষ্টা করেছি, শাহরিয়ার ভাই এবং রশিদ সাহেব যেটা বলার চেষ্টা করেছেন এবং যেটার মধ্যে সত্যতা আছে, সেটি হচ্ছে যে এই অঞ্চলের মানুষ কখনো শিয়া সুন্নি বিভক্তি দেখেনি, শিয়া সুন্নি কনফ্লিক্ট দেখেনি, এবং এই একটা ঘটনার মধ্যে দিয়ে কোনো একটি চক্র একটি ষড়যন্ত্রের অংশ হিসাবে বাংলাদেশকে পাকিস্তানের মতো পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে। রশিদ সাহেব একটা নাম বলছিলেন, একটা সংগঠন লস্করি জানভি, সেখানে আরো 3টি সংগঠনের নাম আমি উল্লেখ করি। একটি হচ্ছে সিপাহী সাহাবা, একটি হচ্ছে তেহরিকে তালিবান, আরেকটি হচ্ছে জন্দুল্লাহ। এগুলো প্রতিটি সংগঠন সুন্নি সম্প্রদায়ের সংগঠন, এবং এদের টার্গেটটাই হচ্ছে শিয়া সম্প্রদায়ের উপর আক্রমণ করা এবং মসজিদকে আক্রমণ করা। এবং আপনি প্রায় দেখবেন, যেটা আজ গতকালকেও আমরা দেখলাম যে 22 জন পাকিস্তানি শিয়া হামলা করে শিয়াকে 22 জন শিয়া সম্প্রদায়ের লোককে মারা গেছে। তাহলে বিষয়টা আমি এইভাবে দেখি যে এতদিন আমরা দেখেছি 2 জন বিদেশি নাগরিকের হত্যাকাণ্ডে যখন আমরা কাছাকাছি পর্যায়ে চলে গেছি, তদন্তের ফলটা আমরা দেখব এবং পুলিশ অনেকটা ধরে ফেলছে। আমরা ভিডিও ফুটেজে দেখেছি কারা এর সাথে জড়িত। এই রেশ কাটতে না কাটতে আমরা দেখলাম যে একজন এএসআই কে, সরকারি কর্মকর্তা একজন ব্যক্তি, তাকে দায়িত্ব পালন করা অবস্থায় তাকে হত্যা করা হলো। এটার ঘটনা ফুরিয়ে যাওয়ার আগেই আমরা দেখলাম এই প্রথমবারের মতো এই আপনার হোসনি তালানে বোমা, এটা বোমা না গ্রেনেড, এখন একটা কনফিউশন আছে, বিস্ফোরিত হলো। এবং সাথে সাথে যেটা দেখলাম, এবং আপনি কারেক্টলি আইডেন্টিফাই করেছেন যে সাইট যে পর্যবেক্ষণ সংস্থা এসআইটিই, যেটা পরিচালনা করে রিটা কার্ট, আমরা আপনার অনুষ্ঠানে একাধিকবার বলেছি যে ইহুদি এক নাগরিক উনি, এবং মোসাদের সময় একসাথে মোসাদের পক্ষে কাজ করতেন, এবং তিনি মোসাদ এবং একই সাথে মার্কিন গোয়েন্দা সংস্থার পক্ষে কাজ করেন। তিনি সাথে সাথে এটা বললেন উইদাউট এনি ভেরিফিকেশন যে এটা আইএস এর কাজ। প্রশ্নটা হচ্ছে আইএস যে নেই, এটাকে কোনো পক্ষ কি চাচ্ছে যে আইএসকে এখানে এস্টাবলিশ করতে? আমার মাঝে মাঝে এটা কনফিউশন হয়। আমরা এই ঘটনার পর আমি ফলো করেছি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, পুলিশের আইজির বক্তব্য, আমি ফলো করেছি র্যাবের বক্তব্য। তারা কিন্তু বলেছে ক্যাটাগরিক্যালি এখানে আইএস এর কথা কেউ বলেননি, জঙ্গিবাদের কথাও তারা বলেননি। তাহলে নিশ্চয়ই কেউ না কেউ ঘটনাটা তো ঘটিয়েছে। এবং আমরা যেটা বলার চেষ্টা করি বারে বারে, যে এই যে বিদেশিদের 2 জন হত্যা করা হলো, কেউ তো করেছে, সেটা যেই করুক, তারা আইএস এর এখানে সমর্থিত গোষ্ঠী থাকতে পারে, তারা করতে পারে, অন্য কোনো সংস্থা করতে পারে। একই সাথে এই যে বলা হলো যে এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যে এসআই কে যে যখন মারা হলো কল্যাণপুরের ওখানে,
হত্যা করা হলো এবং তার স্বীকারোক্তি, তার যে ধরা পড়লো যে লোকটা, তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ বোমা যেখানে তদন্ত চালালো সেখানে তারা বোমা পেল এবং কারা বোমা তৈরির সাথে জড়িত ছিল সেগুলো পুলিশ আইডেন্টিফাই করেছে। এখন এর সাথে কি এই হোসেনি দালানের বোমা বিস্ফোরণের কোনো যোগসূত্র আছে কিনা, এটাও একটা প্রশ্নের মধ্যে। ফলে অনেকগুলো প্রশ্ন কিন্তু এখন জনমানসে আছে যে আবার মার্কিন যুক্তরাষ্ট্র আবার সতর্কতা জারি করেছে, তারপর আবার আমরা দেখলাম যে বিদেশিদের এক ধরনের মানে একটা বাংলাদেশের ব্যাপারে একটা চোখ, যে বাংলাদেশের এখানে জঙ্গিবাদের উত্থান হচ্ছে, যেটা আমি বারে বারে বলার চেষ্টা করি আমরা, যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান দেখিয়ে, আইএস এর উত্থান দেখিয়ে কোনো একটা গোষ্ঠীকে ফায়দা উঠাচ্ছে। এটি হচ্ছে আমাদের এই মুহূর্তে বড় প্রশ্ন আমার কাছে আন্তর্জাতিক সম্পর্কের একজন ছাত্র হিসেবে। এবং আমি মনে করি যত দ্রুত সম্ভব এই বিষয়গুলো আমাদের গোয়েন্দা সংস্থা খোলাসা করবে ততই ভালো। যদি আইএস থেকেই থাকে, আমি ধরে নিচ্ছি তত্ত্বগতভাবে যদি আইএস থেকেই থাকে, তাহলেও বলা উচিত সরকারের পক্ষ থেকে, হ্যাঁ আইএস আছে, আইএস এর স্প্রিন্টেল গ্রুপ আছে, কাজ করছে। জি, ধন্যবাদ। আমি জেনারেল রশিদ আপনার কাছে আবার আসবো। কালকে যে ঘটনাটা ঘটলো রাতে, সেখানে কিন্তু পুলিশের 32টা সিসি ক্যামেরা ছিল এবং পর্যাপ্ত পরিমাণে পুলিশ কিন্তু সেখানে ছিল এবং পুলিশ আগের থেকেই, পুলিশের কাছে তথ্য ছিল যে এই ধরনের ঘটনা ঘটতে পারে। তারপরেও কিন্তু সেটাকে ঠেকানো গেল না, ঘটনা ঘটেই গেল। এবং পুলিশের পক্ষ থেকে বলা হলো যে তার আগের দিন যে পুলিশের যে এএসআইকে হত্যা করার পর তারা যেই অস্ত্রগুলো উদ্ধার করে, যেই বোমাগুলো উদ্ধার করেছিল সেই একই রকম বোমা। এবং আমরা জানি যে সেখানে কিন্তু ব্যাপক তল্লাশি চালিয়ে বগুড়া থেকে অনেক জামাত শিবিরের নেতা কর্মী এবং বিএনপির স্থানীয় নেতাদেরও গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে আপনার কি মনে হয় যে, এবং আমি জানি না মানে তার সাথে যদি বলি যে ইটালিয়ান নাগরিক হত্যার তদন্ত যদিও এখনো শেষ হয়নি, কিন্তু যতটুকু আভাস পুলিশের কাছ থেকে পাওয়া যাচ্ছে যে সেইখানেও তারা আশঙ্কা করছেন যে এই গোষ্ঠীটি জড়িত থাকতে পারে। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা তো হতেই পারে। এটা আপনি ঠিক বলেছেন যে এটি সব কাজগুলোকে যদি আমরা মিলিয়ে দেখি, এটির সাথে একটা মিল পাওয়া যায়, যেটাকে আমরা এক কথা যদি বলি এক সূত্রে গাথা ঘটনাগুলো। আরেকটি হলো যে এই ঘটনাগুলো ঘটনার পেছনে যদি আমরা রাজনৈতিক কারণ খুঁজতে যাই, তো সেটিও সুস্পষ্ট, যেটা ইতিমধ্যে আমাদের শাহরির কবির ভাই বলেছেন। তো সেখানে এই রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য সহিংসতার যে রাস্তা বেছে নেওয়া, এটি তো এবারই তো প্রথম না। তো সেই জন্য এটি এত আতঙ্কিত করছে কেন আমাদেরকে? কারণ এটি হচ্ছে যে যখন যারা গণতন্ত্রের রাস্তা ছেড়ে অন্য রাস্তা ধরবে, তখন তো এটি ধরেছে। এটির সাথে আমি বলতে চাই যে আমরা যেটা পেট্রোল বোমার হামলার যে আক্রমণ দেখেছি, একটা সিরিজ আক্রমণ প্রায় 3 মাস ধরে, আমরা তার আগে সাইদি এর বিচারের রায় প্রকাশিত হওয়ার পরে একটি বড় ধরনের সহিংসতা দেখেছি। তো সেখানে একটিভাবে করা হয়েছে, ওদের কৌশলের পরিবর্তন হয়। তখন দেখেন যেখানে যে অবজেক্টগুলো ছিল, আবার পেট্রোল বোমা মারার সময় তখন কিন্তু বাস এবং সাধারণ নিরীহ মানুষের উপরে মারা হলো, এটি পরিবর্তিত হলো। সেটি যখন সার্থক হয়নি, এখন যেটি আছে এটিকে আমার কাছে মনে হচ্ছে একটি কম্বাইন্ড স্ট্র্যাটেজি, অর্থাৎ যে স্টেক হোল্ডার্স আছে বাংলাদেশের ভাবমূর্তির সাথে এবং এই স্ট্যাবিলিটি যে বাংলাদেশ অর্জন করেছে এবং বাংলাদেশের যে আমি বলবো যে অর্জনে বাংলাদেশ যে সক্ষমতার সাথে সামনে এগিয়ে যাচ্ছে, বেড়ে উঠছে, তো সেটিকে যদি আপনি না থামাতে পারেন, তাহলে কোনোই উগ্রবাদ এখানে টিকতে পারবে না। তো সেই জায়গাটাতে করতে হলে তো এই সব টার্গেটগুলো বেছে নেওয়া হয়েছে। সবচেয়ে বেশি হলো যে বিদেশি। এখন এই বিদেশি টার্গেট বেছে নেওয়ার সাথে এখন কিন্তু বিষয়টা আর শুধু আমাদের সীমানার ভেতরে দেখলে চলবে না। আমি ওনার সাথে একমত, যেটি সীমানার বাইরে এই চক্রান্ত ছড়িয়েছে, যার ফলে আমরা এক একটা দেশের এক একটা রেসপন্স দেখতে পাচ্ছি। তো এটির সাথে একটা রাজনীতির, একটা আভ্যন্তরীণ রাজনীতির একটি সংশ্লিষ্টতা আছে। তো সেই হিসাবে যদি আমি বলি যে এখনকার টার্গেট হয়ে গেছে বিদেশি, তারপরে দেখেন এইটিকে যে একটি জঙ্গিবাদের আবরণ দিয়ে যদি আপনি ঢাকতে পারেন,
তাহলে এটি যে লুকায়িত রাজনৈতিক কারণ এবং লুকায়িত রাজনৈতিক দলের ইনভলভমেন্ট, এই দুটোকে ঢাকার একটা প্রচেষ্টা হিসেবে দেখা যাচ্ছে। তো এখন আমি বলবো এখানে আইএস আছে, সব এগুলো আইএস করছে। সো তাহলে কি আমাদের দেশের লোক মানে কোনো কেউই এটার সাথে জড়িত না, এরকম একটা ভাব করা হচ্ছে। তো সে ভাবটি তো সত্য না। সেজন্য আমি বলেছিলাম যে আমাদের এখানে জঙ্গিত্ব তৈরি করেছে, আপনি যদি সেভাবেই যদি দেখি যে সব জঙ্গির কিন্তু কানেকশন এক জায়গায়, সেটি হলো জামাত ইসলাম। সেই জামাত ইসলামের হেডকোয়ার্টার উনি বলেছেন ওইখানে। আমি পলিটিক্যাল সাইডে যেতে চাইনি, আমি শুধু জঙ্গির সাইডটা বলেছিলাম যে তারাই সমস্ত কিছু এনে দিয়েছে জঙ্গিত্ব তৈরি করে, এবং এটির চাবি তাদের কাছে। তারা যখন চাবি দিবে জঙ্গিত্ব বাড়বে, আবার যখন তারা মনে করবে জঙ্গিত্ব কমাবে। তো এই সাথে যদি এই ঘটনাগুলো পুলিশকে যদি আপনি ভীত সন্ত্রস্ত করতে পারেন, তারা হচ্ছে মানুষের নিরাপত্তা দেয়, তো সেখানে সে জীবন দিয়ে দিল। তো এই জীবন দেওয়ার ক্ষেত্রে আমাদের নিরাপত্তার কারণেই তো তার জীবন গেল। তো সেখানে তো তাকে আমাদেরকে একজন বীর হিসাবে গণনা করা উচিত। তো আমরা করবও তাই। এরপরে কি হচ্ছে যে সামাজিক যে ডিভিশন, আপনি ইনস্টেবিলিটিটা করবেন কেমন করে? সমাজের ভিতরে বিভাজন সৃষ্টি করেন। উগ্রবাদের মূল লক্ষ্য কিন্তু সামাজিক বিভাজন। সো সেইগুলো তারা বেছে নিয়েছে, তো এটি হবে। এবং এখন কথা হলো যে আপনি একটা কথা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এইটার যে চক্রান্তের সাথে কত বড় ধরনের হামলা হতে পারে সেটি একটি আমাদের অ্যাসেসমেন্ট করা উচিত। তো বড় ধরনের হামলা হয়নি বা হচ্ছে না পাকিস্তানের মতো, সেটির জন্য আমাদের নিরাপত্তা বাহিনীর যথেষ্ট কন্ট্রিবিউশন আছে। সেটি আমাদের অনেকে হয়তো মানতে চাবেন না, কিন্তু আমার কাছে মনে হয় যে সেটি তারা করতে সক্ষম হয়েছেন। এখন হচ্ছে যে এটির সাথে যে রাজনৈতিক যে দ্বন্দ্ব আছে, সেই দ্বন্দ্বের কাছে গিয়ে শুধু নিরাপত্তা বাহিনী দিয়ে তো আপনি এখানে রাজনৈতিক দ্বন্দ্ব মেটাতে পারবেন না। তো সেখানে যে একটি যে এই যে অসাম্প্রদায়িক রাজনীতির যে একটি যে উপস্থিতি, সেটিকে আপনাকে আরো ব্যাপক করতে হবে এবং এটিকে আরো দৃশ্যমান করতে হবে। এবং আজকে একটি জিনিস লক্ষ্য করেন যে আক্রমণের পরেও যে বাংলাদেশের মানুষরা তার ভেতরে উজ্জীবিত হয়ে তারা বলেছে আমরা তাজিয়া মিছিল করব, এবং আরো বেশি লোক সেখানে জমা হয়েছে। আমরা কিন্তু একই জিনিস দেখেছি আমরা পয়লা বৈশাখের এতে, তো যে মানুষের যে প্রত্যয়, এটি থেকে সুস্পষ্ট একটি জিনিস বোঝা যায় যে মানুষ সহিংসতা চায় না। তো যারা সহিংসতা মানুষের উপরে চাপিয়ে দিচ্ছে সেটি গ্রহণযোগ্য হবে না। তো এখানে লড়াইটা হচ্ছে একমুখী না, এটা বহুমুখী। তো বাংলাদেশ এখন চাপের মধ্যে আছে। এই চাপের সাথে যারা পাকিস্তানি আমাদের লিবারেশনের যে বিরোধী পরাজিত শক্তি, সেটির সাথে তাদের অনেক মিত্র আছে, সব মিলিয়ে এই সিচুয়েশনটা তৈরি করছে। এবং সেটির পেছনে বাংলাদেশকে পাকিস্তান হওয়া রোধ করতে হলে বা সিরিয়া হওয়া রোধ করতে হলে সবচেয়ে বড় যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে এই যে অসাম্প্রদায়িক প্রত্যয় নিয়ে জনগণকে জেগে ওঠা। ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক আছেন টেলিফোনে, আমরা একটু ফোনটা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আমি কুমিল্লার থেকে বলছি, আমি নুরুর রহমান। আমি বলতে চাচ্ছি যে এই সংকট মুহূর্তে যে অন্তর্ঘাতের যে সন্ত্রাস চলছে, এতে আইন শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করতেছে, যতটুকু আমরা দেখতেছি আমরা সন্তুষ্ট। কিন্তু ওইটাও যেহেতু কাভার দিচ্ছে না, জনগণ হিসাবে বা আমাদের কি করণীয় আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য? বা সংকট মুহূর্তে আমরা জানি যে জনগণ মানে রুখে দেওয়া, জনগণ সতর্কতার সাথে তাদের দায়িত্বটা পালন করলে ওই সংকট থেকে দ্রুত বেরিয়ে আসে। এই বিষয়ে আমাদের করণীয়টা কি ধরনের? ধন্যবাদ। ধন্যবাদ। জেনারেল রশিদ কিন্তু এই কথাটাই বলছিলেন যে আমাদেরকে যে অসাম্প্রদায়িক চেতনা, সেই চেতনার বিকাশটা আরো ভালোভাবে ঘটাতে হবে এবং জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। শাহরিয়ার ভাই যদি একটু বলেন এই প্রশ্নে। না, ওইটা তো একটা চলমান প্রক্রিয়া, যে মুক্তিযুদ্ধের চেতনা, সাম্প্রদায়িক বলতে আমরা বলছি মুক্তিযুদ্ধের চেতনা, এটাকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আমাদের নিয়ে যেতে হবে। কিন্তু আশু করণীয় যদি আমি বলি, সেটা হচ্ছে সন্ত্রাস সম্পর্কে জনগণের মধ্যে যে একটা সচেতনতা তৈরি করা। যে সবসময় আমরা বলছি, এবার পুজো মণ্ডপের দুর্গাপূজা শুরু হওয়ার আগে মেট্রোপলিটন পুলিশ থেকে এবং পুলিশের সদর দপ্তর থেকে একটা যে বিজ্ঞপ্তি দিয়েছে, এটা আমার কাছে খুব ইতিবাচক মনে হয়েছে। যে
মানুষকে সম্পৃক্ত করতে চাইছে, পূজা উদযাপন কমিটিকে তারা এক ধরনের সচেতনতা তৈরি করতে চাইছে, বলছেন আমরা আপনাদের পাশে আছি, কিন্তু আপনাদেরও এই এই কাজগুলো করতে হবে। এখন আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি, ওই যে 2007 সালে ভোলাতে যে মাদ্রাসার ভেতর বোমার কারখানাটা আবিষ্কার হলো, যে জামাত ইসলামীরা ওখানে গ্রিন ক্রিসেন্ট একটা ব্রিটিশ এনজিওর টাকা দিয়ে ওখানে মাদ্রাসা তৈরি করেছিল, কিন্তু পরে দেখা গেল মাদ্রাসা না, এটা একটা বোমার কারখানা। এটা যে মাদ্রাসা নয়, বোমার কারখানা, এই খবরটা পুলিশকে কে দিয়েছে, র্যাবকে কে দিয়েছে? স্থানীয় সাধারণ মানুষ দিয়েছেন। তো এই যে মানুষের যে নজরদারিটা, তার পাশের বাড়িতে, তার পাশের ফ্ল্যাটে কি হচ্ছে, এই নজরদারিটা আমাদের বাড়াতে হবে। এবং এই জন্য আমরা বলি যে ব্লগারদের যে হত্যা করলো, কোনোটা তো ঘাতকদের আমরা সাধারণভাবে ধরতে পারিনি, কিন্তু দুটো ধরা পড়েছে কখন? সাধারণ মানুষ, একজন তৃতীয় লিঙ্গের মানুষ আর একজন ফেরিওয়ালা ভ্যান চালক, তারা দৌড়ে গিয়ে নিজেদের জীবন বিপন্ন করে ঘাতকদেরকে ধরলেন। তো এটা যদি অভিজিতের হত্যার সময় যদি মানুষ যদি সেইভাবে সক্রিয় থাকতো, আশেপাশে যারা দাঁড়িয়েছিল, তো আমাদের পরে আমরা ইনভেস্টিগেট করে যেটা জেনেছি, না দাঁড়িয়েছিল যারা ঘিরেছিল তারা ওদেরই লোক, সাধারণ মানুষের সেখানে আসতে দেয়নি। এই সচেতনতাগুলো বাড়াতে হবে। এবং এই ব্যাপারেও আমি মনে করি সরকারের একটা বড় দায়িত্ব রয়েছে, পুলিশের আইনশৃঙ্খলা বাহিনীরও একটা বড় দায়িত্ব রয়েছে। আমরা বারবার বলছি আইনশৃঙ্খলা বাহিনীর তো আমাদের পর্যাপ্ত সদস্য সংখ্যা, রসদের ঘাটতি এগুলো আছে, ঘাটতিগুলো তো পূরণ করতে হবে। গত বছরে আমি বলেছিলাম, কতটা বেড়েছে আমি জানি না, যে আমাদের মাথা পিছু 1100 জন্য একজন করে পুলিশ, আর পাশে আপনি আমাদের ইয়েতে থাইল্যান্ডে দেখুন 250 জনে একজন করে পুলিশ, ভারতে 450 জনে 550 জনে একজন পুলিশ, পাকিস্তানে 450 জনে একজন পুলিশ। তো আমাদের পুলিশের অর্ধেকেরও কম প্রতিবেশী দেশগুলোর তুলনায়। তারপর তাদের প্রশিক্ষণের ব্যাপার আছে, প্রযুক্তিগত যে ব্যাপারগুলো আছে, এগুলো তো আনতে হবে। সাইবার যে ইয়েটা ব্যবহার করছে তারা, সামাজিক যোগাযোগ মাধ্যম, তারা অনেক এগিয়ে আছে আমাদের চেয়ে। তো এই জায়গাগুলোতে আমাদের সক্ষমতা অনেক বাড়াতে হবে। আর সাধারণ মানুষের সম্পৃক্ততার সঙ্গে আমার যে বিষয়টা হচ্ছে, সরকারের কাছে বারবার আমরা যে কথাটা বলছি, এগুলোকে আপনারা, সরকারকে আমরা বলবো যে বিচ্ছিন্ন সন্ত্রাসী অপরাধ সাধারণ অপরাধ হিসেবে গণ্য করবেন। এই অপরাধের রাজনীতি, এই অপরাধের দর্শন, মদুদিবাদ, ওহাবিবাদের শেকড় যতক্ষণ আপনি উপড়ে ফেলতে না পারবেন, এই সামাজিক বিভাজন, এই সন্ত্রাস, সাম্প্রদায়িক বিয়ের সংহতি বিপন্ন করা, এটা চলতেই থাকবে এবং এইভাবে হামলাগুলো হতেই থাকবে। বড় আকারে এখন হচ্ছে না, আগামীতে যে বড় আকারে হবে না এমন নিশ্চয়তা আমরা কেউ দেইনি। তো সেটাই আমাদের উদ্বেগের বিষয় হচ্ছে যে জামাতকে আপনি বহাল তবিয়তে রেখে দেবেন, জামাতকে নিষিদ্ধ করা হবে না, তার সহযোগীরা বহাল তবিয়তে থাকবে, আর আমরা আশা করব আমরা আমাদের আর্থসামাজিক উন্নয়নের ধারা ধরে রাখতে পারবো, বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা গড়ে তুলতে পারবো। এটা তো হয় না। ধন্যবাদ ডক্টর তারেক শামসুর রহমান, আমাদের সময় খুব কম। আমি একটু জাস্ট এই রেফারেন্সে একটু বলি যে যেহেতু এই একের পর এক ঘটনাগুলো ঘটছে এবং একটা প্রশ্ন কিন্তু এসে যায় যে এরপর কি আরো একটা ঘটনার কি এরকম একটা ঘটতে থাকবে। এই জন্যই আমি মনে করি যে ভদ্রলোক খুলনা থেকে ফোন করলেন, যে আমরা যে অবস্থায় এখন আছি তাতে করে এটা স্পষ্ট, আপনি খেয়াল করেছেন যে এই ঘটনার পরেও তাজিয়া মিছিলে লোক সংখ্যা বেড়েছে এবং স্বতঃস্ফূর্তভাবে সেখানে সুন্নি শিয়া সব একাকার হয়ে গেছে, সবাই একসাথে হয়ে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ যে আছে সেটাই তারা প্রমাণ করেছে। এবং এইটাই হচ্ছে মূল কথা, যেটা জেনারেল রশিদও বললেন, যে এই যে চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক চেতনা, একটি গণতান্ত্রিক সংস্কৃতির চেতনা, এই চেতনাকেই এখন ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে নিয়ে যেতে হবে। কারণ প্রশ্নটা হচ্ছে এই সন্ত্রাস শুধু একটা দলকে নয়, একটা দেশকে নয়, একটা ব্যক্তিকে নয়, সমস্ত জাতিকে খেয়ে ফেলতে পারে। সুতরাং আমরা মধ্যপ্রাচ্যের অভিজ্ঞতা থেকে জানি, আমরা সোমালিয়ার অভিজ্ঞতা থেকে জানি, আমরা কেনিয়ার অভিজ্ঞতা থেকে জানি, পাকিস্তান তো এটা প্রশ্নই নিয়ে আলোচনা করার, এই দেশটি ভেঙে যাওয়ার মুখে এখন দাঁড়িয়ে আছে, শুধু প্রশ্নের মুখে কবে এটা হবে। ফলে এক দেশ থেকে আরেক দেশে এই যে সন্ত্রাসের কালো থাবা ছড়িয়ে যাচ্ছে বিভিন্ন নামে, ফলে আজকে ওই অসাম্প্রদায়িক চেতনা, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সমস্ত জাতিকে যদি আমরা ঐক্যবদ্ধ করতে পারি, তাহলে যে ভদ্রলোক খুলনা থেকে ফোন করেছেন তার মনে যে সংশয়টা জন্ম হয়েছে, ভীতিটা জন্ম হয়েছে, সেই ভীতিটা আমরা কমাতে পারবো। হ্যাঁ, ধন্যবাদ আপনাদের। আমরাও আশা করি যে বাংলাদেশ সেই পথে এগিয়ে যাবে এবং কোনোভাবেই বাংলাদেশ এই জঙ্গি গোষ্ঠী যেই নামেই হোক না কেন তারা মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। এবং এই জামাত শিবির যারা নাকি চিহ্নিত আমাদের অপরাধী, যারা বিভিন্ন সময় কৌশল বদলায় শুধু, এবং কৌশল বদলে তারা তাদের স্বার্থ সিদ্ধির চেষ্টা করে
এবং আজকে তারা হয়তো আইএস নাম ধরে এই জামাত শিবিরই বাংলাদেশে কাজ করে যাচ্ছে, তাকেও দমন করা হবে এবং নিষিদ্ধ করা হবে। কারণ অনেকে বলেন যে জামাতকে নিষিদ্ধ করলে কি হবে, তারা হয়তো জঙ্গি সংগঠন হয়ে যাবে। তো জঙ্গি তো হয়েই গেছে তারা, সুতরাং এখন আর বাকি আছে কি? সুতরাং জামাতকে নিষিদ্ধ করা খুবই জরুরি আমরা মনে করি। আমরা আশা করব বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনা বাংলাদেশের, এটি এই দীর্ঘ ঐতিহ্য কেউ কখনো কোনোভাবেই নস্যাৎ করতে পারবে না। আপনাদের অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।